আজলান তার গালে মুখ ঘষে আদর করে বলল, ওটা কি বাবা? ডোডো তার দু হাত নাচিয়ে বলল, আমার মাম্মা। আজলান দেখল ছোট কাকটার পাশে একটা বড় কাক এসে দাঁড়িয়েছে, ঠোঁটে একটা আঁশ জাতীয় খাবার, বাচ্চাকে সেটি যত্ন করে খাওয়াচ্ছে। আজলান আরেক চামচ পরিচ তুলে দিল তার সামনে। ডোডো খাওয়ার সময় নিজের গায়েও ফেলল, আজলানের গায়েও ফেলল। আজলান তাকে খাওয়ানো শেষ করে চেঞ্জ করে দিল, তারপর নিজেও চেঞ্জ করে নিয়ে কোলে তুলে বলল, চলুন নিচে যাই, ওখানে একটা দাদু আছে। ডোডো উত্তেজিত হয়ে বলল। দাদা। আজলান বলল। হুম। নিচে নামার সময় ডোডো যা খেয়েছে সব বমি করে দিল। আজলানের বুক ভেসে গেল দুধ সাদা সাবুদানায়। ডোডোর দিকে চোখ তুলে চাইতেই ডোডোর ঠোঁট টানতে টানতে আচমকা চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান বলল, কিছু বলেছি আমি? বকিনি তো আইজান। ডোডো কাঁদতে লাগলো। শায়লা এসে কোলে নিয়ে নিল, বলল, আপনি চেঞ্জ করে নিন স্যার, আমি ওকে রাখছি। ডোডো কাঁদতে কাঁদতে আজলানের দিকে চেয়ে রইল। তাহেরা বেগম এসে বলল, বাবাকে বকেছে বাবুকে? আজলান যেতে যেতে বলল, এমনি কাঁদছে, আমি এক্ষুনি আসছি। শায়লা কত চেষ্টা করলো ডোডোর কান্না থামালো না। সে আরও একবার বমি করলো, পাতলা পায়খানা করলো, একবার নয় 2-3 বার। ডোডো নরম হয়ে পড়ল। তারপর আজলান তা দেখে ভয় পেয়ে গেল। শায়লাকে বলল, এমন হওয়ার কোনো কারণ দেখছি না, কি খাইয়েছেন ওকে? শায়লা ভয় পেয়ে গেল। তাহেরা বেগম বললেন, আগে ডাক্তার তো ডাকো বাবা। আজলান দ্রুত ডাক্তার ডেকে নিয়ে এলো। ডাক্তার জিজ্ঞেস করলো, বাচ্চা কি খায়? আজলান বলল, ফর্মুলা আর আজ পরিস খেয়েছে, মাঝে মধ্যে একটু সেদ্ধ নুডলস আর দুটো ভাত। ভাত খাইনি কাল, তাই আমি পরিস বানাতে বলেছিলাম। ডাক্তার বলল, ফর্মুলা কতবার খেয়েছেন কাল? শায়লা বলল, সন্ধ্যায় একবার বানিয়েছিলাম স্যার, সেটা রাতে খেয়ে ঘুমিয়েছে, আর কিছু খায়নি। মধ্যরাতে? আজলান বলল। ফিডারে যা ছিল তা খেয়েছে। ডাক্তার বললেন, 2 ঘন্টার বেশি হলে সেগুলো ফেলে দিতে হবে। আর আপনারা বাসি ফর্মুলা খাইয়েছেন বাচ্চাটাকে, এখনও 1.5 বছর চলছে, তাকে ফর্মুলা খাওয়ানোর কি দরকার? বাচ্চার মাকে আপনি? শায়লা সোজা দাঁড়িয়ে রইল। আজলান বলে উঠল, নো সিটার, বাচ্চার মা নেই, ওটা স্কিপ করে বাকি কথা বলুন ডক্টর। ডাক্তার ক্ষণকাল চেয়ে থাকলেন, তারপর বললেন, আমি ওষুধ দিচ্ছি, তার পেটে গ্যাসও হয়েছে, বুকে কফ আছে মনে হচ্ছে। ঠান্ডা পানিতে গোসল করাবেন না, পানি গরম করে ঠান্ডা হয়ে এলে সেটা দিয়ে গোসল করাবেন। পানিটা বেশি ঠান্ডা হবে না, আবার গরমও থাকবে না। 2 ঘন্টা পর পর ফিডার পরিষ্কার করবেন। আজলান ডোডোকে বুকে জড়িয়ে ধরে বলল, আবার যদি বমি হয়? আমি ওষুধ দিচ্ছি, যেগুলো লিখে দিচ্ছি ওইগুলোই নিয়ে আসুন। ওষুধ খাইয়ে দেওয়ার পর ডোডো ঘুমিয়ে গেল। এই বাড়িতে প্রচুর মশা। মশার কয়েল জ্বালানোর বারণ। আজলান তাই একটা মশার ব্যাট কিনে এনেছে, সাথে ডোডোর জন্য মশারি, একটা দোলনাও কিনে এনেছে। সেখানেও বসে বসে খেলতেও পারবে, ঘুমাতেও পারবে। দোলনার সাথেও মশারি ফিট করা আছে। আজলান তাকে দোলনায় শুইয়ে দিয়ে দোলনার কাছে অনেকক্ষণ বসে রইল। তাহেরা বেগম এসে বলল, ঘুমিয়েছে? জি। আসলে বেচারি শায়লা নিজেও বুঝতে পারেনি। শায়লার নাম শোনা মাত্রই আজলান চোয়াল শক্ত হয়ে এলো। শায়লার কাছে গট গট পায়ে হেঁটে গিয়ে বলল, আপনি ওটা সন্ধ্যায় বানিয়েছেন, আমাকে বলেননি কেন? আমি ভেবেছিলাম রাতে বানিয়েছেন। শায়লা বলল। সরি স্যার, আর হবে না এমনটা। আজলান বলল, হবে না মাই ফুড। আপনার মন কোথায় থাকে? একটা বাচ্চার ভালো মন্দ না বুঝে রোবটের মতো কাজ করে গেলে আপনাকে আর রাখা হবে না। দরকার পড়লে চাকরি ছেড়ে বসে থাকবো আমি। ননসেন্স। শায়লা শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তাহেরা বেগম এসে বললেন, মানুষ মাত্রই ভুল আজলান। তুমি তোমার বোনকে নিয়ে এসো পারলে, সে তার ভাইপোকে ভালো মতো দেখভাল করবে। আজলান বরাবরের মতো শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে উত্তর দিল, আইজানের জন্য আমি একাই যথেষ্ট।
তাহেরা বেগম বললেন, না, একা যথেষ্ট না। শায়লা তোমাকে সাহায্য করছে, আমিও করছি, তারপরও তোমাকে ব্যাগ পেতে হচ্ছে। বাচ্চাকেও একা মানুষ করতে পারে না। আজলান চলে গেল। ডোডো ঘুম থেকে উঠে চেঁচিয়ে উঠেছিল কাউকে না দেখে। আজলান ওয়াশরুমে কাপড় চোপড়গুলো ধুচ্ছিল। ডোডোর কান্না শুনে সে ছুটে এলো। আজ ডোডোকে শায়লার হাতে ছাড়েনি সে। ছুটে এসে ডোডোকে কোলে তুলে নিয়ে আলতো করে গালে আদর করে বলল, গুড ইভিনিং বাবা। ডোডো মুখ দিয়ে অসুস্থ রোগীদের মতো শব্দ করলো। আজলান বলল, আমরা কাল ঘুরতে যাব, আপনাকে সুস্থ হতে হবে। ডোডো তার দিকে পিট পিট করে চেয়ে থাকলো। আজলান ভ্রু কুচিয়ে বলল, কি? ডোডো বলল। এ মা, আজলান তাকে বিছানায় শুইয়ে দিয়ে হাত দুটো তালুতে চুমু দিয়ে বলল, আব্বা ডাকুন। ডোডো বলল। বেবে, আজলান হেসে আরো কয়েকটা আদর দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ডু ইউ মিস ইয়োর মম আইজান? I know she is your lovely mom. You love her so much. But she is my stupid wife. I also know that she loves you too. But it's truth, she hates your father. She hates me more than she loves you. That's why hatred finally on Aizan. Hate is more powerful than love. You have to understand Aizan, ঘৃণা আর ভালোবাসায় ঘর হয় না। আমি তোমার মায়ের সাথে ভালো থাকার চেষ্টা করেছি, কিন্তু অসফল হয়েছি। আই ফেইল্ড মিজারেবলি অ্যাট দিস পয়েন্ট। আই এম এ ফেইল্ড হাজব্যান্ড, বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি এ ফেইল্ড ফাদার। ডোডো তার গলা জড়িয়ে ধরে নরম গালটা বাবার গালের সাথে লাগিয়ে রেখে বলল, মাম্মা, মা, আব, বাবা, বা। তিথি কপালের ব্যান্ডেজটা খোলার জন্য ডাক্তারের কাছে এসেছে। সাথে পায়ের বুড়ো আঙ্গুলটাও দেখাবে। বুড়ো আঙ্গুলটার কোনা ফুলে পুঁজ জমে আছে। ব্যথায় কাল সারা রাত ঘুম হয়নি। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে একটা ফার্মেসির সামনে বসেছিল সে। একটা কলা পাউরুটি কিনে খেতে খেতে ভাবলো এখানে ফ্যাক্সির দোকান থেকে আজলান শেখকে একবার ফোন দেবে, কিন্তু আইজা বলেছে সে সিম চেঞ্জ করে ফেলেছে, ফোন দিয়েও লাভ হবে না। রাস্তায় একটা কুকুর তার হাতে পাউরুটি দেখে ছুটে এসেছে ইতোমধ্যে। জিহবা লম্বা করে হাঁপাচ্ছে। তিথি তার দিকে বাকি পাউরুটিটা ছুঁড়ে মারল, তারপর ওষুধগুলো কিনে নিল। টাকাগুলো ডোডোর আকিকার সময়কার টাকা। টাকাগুলো খরচ করতে গিয়ে তিথির বুকটা মোচড় দিয়ে উঠল। আজ 5 দিন হয়ে গেছে সে ডোডোকে দেখেনি। কেমন আছে সেটা অবধি জানে না। এমন দুঃসময়ও তার জীবনে আসবে তা সে কখনোই ভাবেনি। এর আগে কবে এমন কষ্টে ভুগেছে সে মনে পড়ে না, সত্যি মনে পড়ে না। মনে হচ্ছে এর আগে সমস্ত দুঃখগুলো এটার কাছে হালকা, তুচ্ছ। ডোডো তার একটা অংশ জুড়ে আছে। কি যেন হারিয়ে ফেলেছে সে, কি যেন নেই তার কাছে। ভীষণ নিঃসঙ্গ, একা, অসহায় লাগছে নিজেকে। এমন খারাপ সময়ের সাথে এই প্রথম সাক্ষাৎ তার। ফার্মেসিতে তার পরপর আরও অনেকে এসেছে। একটা মহিলা এসে তার পাশে বসলো, বলল, আপনি কি এখানকার মানুষ? তিথি মহিলাটিকে আগাগোড়া দেখল। মহিলাটিকে দেখে মনে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের বউ। গায়ে দামি বোরকা, মাথায় সোনালি রঙের হিজাব। যেটা বেশি চোখে পড়ল সেটা তার গোলাপি ঠোঁট আর চোখের পাপড়ি। তিথি সুন্দর কাউকে দেখে প্রশংসা না করে পারে না। মহিলাটির কোলে একটা 3-4 বছরের শিশু। তিথি জবাব দিল, হ্যাঁ। মহিলাটি তার পাশে বসলো, বলল, আমি এখানে নতুন এসেছি, বাচ্চার বাবার মামার বাড়ি। কিছুই চিনতে পারছি না। তিথির চোখ বাচ্চাটার দিকে আটকে আছে। মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, বয়স কত ওর? 4-এ পড়েছে। আপনি কোথায় থাকেন? জোলেল চেয়ারম্যানের বাড়িতে। মহিলাটি অবাক কণ্ঠে বলল, ও তাই, উনি আমার মামা শ্বশুর। তিথি বাচ্চাটাকে আদর করতে মগ্ন হয়ে গেল। বাচ্চাটার হাসিটা সুন্দর, তার কোলে উঠে এসেছে ইতোমধ্যে। গায়ে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ, কিন্তু ডোডোর মতো নয়।
ডোডোটা সব সুগন্ধিকে হার মানাবে। কত আদুরে মায়াময়, ওটা শুকলেই যেন মন ভরে যায়। কেমন আছে কে জানে তার বাচ্চাটা। তিথির চোখ দুটো সজল হয়ে উঠল। তন্মধ্যে একটা পুরুষ কণ্ঠস্বর শুনতে পেল সে। তোমরা এখানে? তোমাদের খুঁজতে খুঁজতে আমি পাগল প্রায়। মহিলাটি তার স্বামীর কণ্ঠস্বর শুনে চমকে উঠে ফিরে তাকালো। তিথি দ্বিগুণ চমকে উঠল। অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে রইল। তার চাইতে দ্বিগুণ বিস্ময়ে চেয়ে আছে সেই লোকটা। তুমি? মহিলাটি তাদের মুখ চাওয়াচাই করে বলল। আপনারা একে অপরকে চেনেন? লোকটা বলল, হ্যাঁ চিনি, চলো তোমাকে গাড়িতে তুলে দেই। মহিলাটি কত রকমের প্রশ্ন করল। লোকটা মহিলাটিকে নিয়ে চলে গেল বাচ্চাটাকে আদর করতে করতে। তিথি মহিলাটির দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। বয়স বোধ হয় তার চাইতে 2-1 বছরের বেশি হবে। কত লম্বা, কত সুন্দর। এই অসম্ভব সুন্দর মেয়েটা কি জানে তার স্বামী একজন ভয়ানক রকমের বেঈমান? তিথির বুকটা ভার হয়ে এলো। যতটা ভার হয়ে এলে নিঃশ্বাস ফেলতে অবধি কষ্ট হয়। চোখ বুঝে চোখে জল ঝাড়তে ভুলে যায় ঠিক ততখানি। চারপাশটা অন্ধকার ঠেকল তার চোখে। বেঈমানটা ভালো আছে দিন শেষে, কিন্তু সে ভালো নেই কেন? বহু কষ্টে দাঁড়িয়ে পড়ল সে। রাস্তায় গিয়ে দাঁড়ালো একটা রিকশার জন্য। খুব শীঘ্রই বৃষ্টি নামবে। ওর মনের মতো আকাশেও মেঘ গর্জন করছে, কেমন নীরব আর্তনাদের মতো। বিকট শব্দ নেই, অথচ কেমন ভয়ঙ্কর। রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলো পাশে একজন এসে দাঁড়িয়েছে। তিথি কেমন আছো? বাড়িতে কবে এসেছো? তিথি রিকশা থামাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রিকশা থামাতে পারল না। লোকটার দিকে না ফিরে বলল, ওটা তোমার বউ? হ্যাঁ। তিথি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার বউ খুব সুন্দর, তোমার বাচ্চাটাও খুব আদরে, তুমি অনেক সুখী, তাই না? আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? তিথি কেমন যেন উত্তেজিত বোধ করছিল তখন। কম্পিত কণ্ঠে বলল, আমিও সুখী, আমারও একটা বাচ্চা আছে। বয়স কত? 1.5 বছরে পড়েছে, খুব আদরে, একদম পুতুলের মতো ছোট। লোকটা চুপ করে রইল। তিথি একটু দূরে গিয়ে দাঁড়ালো। রাস্তার দিকে চেয়ে রইল। কখন যে একটা রিকশা থামবে। লোকটা তার পাশে এসে দাঁড়িয়ে বলল, তোমার বর শুনেছি একজন র্যাব। তিথি সগর্বে বলল, হ্যাঁ, অনেক বড় অফিসার, ডেপুটি কমান্ডার। হাই আল্লাহ, এত কিছু কখন মনে রেখেছে সে? স্বাভাবিকভাবে কেউ প্রশ্ন করলে বোধহয় বলতেও পারত না। তোমার বরের নাম আদলান শেখ? তিথি চমকে উঠল। তুমি কিভাবে চেনো জিজ্ঞাসা করতে যাবে, তখনই মনে পড়ল প্রশাসনের লোক, তাই চিনতেই পারে। ওকে তো টিভিতে দেখায়, তাই বলল, হ্যাঁ, আজলান শেখ। তুমি ওকে চেনো তাহলে? অবশ্য চিনবে না কেন, ওকে চেনে না এমন কেউ নেই বাংলাদেশে। আমি খুশি হয়েছি তুমি সুখে আছো শুনে। তিথির মন কেঁদে উঠল, কিন্তু মুখটা স্বাভাবিক। মন কেঁদে উঠে বলল, না না, আমি সুখে নেই বেঈমান, আমি একটুও সুখে নেই। কেন সুখে নেই আমি? তিথি বলল, তুমি কি ভেবেছো তুমি আমাকে ফেলে চলে গেলে আমার বিয়ে শাদী হবে না? আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে ফেলে যাইনি। জানি তোমার বাবা তোমাকে ঘাড় ধরে টেনে নিয়ে গিয়ে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দিয়েছে। আমি কালো, বেটে, খাটো মেয়ে, তোমার কোনো দোষ নেই। আমি তোমার কোনো দোষ দিচ্ছি না, কারো কোনো দোষ নেই। সব ভালোই ভালোই হয়েছে। তুমিও ভালো কাউকে পেয়েছো, আমিও। রায়হান বলল, হ্যাঁ তা ঠিক। এখানে একা এসেছো? মনে হচ্ছিল খুঁড়িয়ে হাঁটছো। তিথি বলল, ওই আঙুলে একটু চোট পেয়েছিলাম। রায়হান বলল, তুমি আমার উপরে রেগে নেই তো? তিথি সাথে সাথে বলল, না, রেগে থাকবো কেন? কপালে যা ছিল তাই হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে। রায়হান বলল, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে এখনো আমার উপরে ক্ষেপে আসো। একটা রিকশা এসে থামলো তখনই। তিথি রিকশা উঠতে যাবে, তখনই থেমে গিয়ে বলল, আমি ক্ষেপে থাকলেও কি যায় আসে? শেষবারের মতো একটা কথা বলে যাই তোমাকে, কাউকে কথা দেওয়ার আগে তোমার মা বাবা, তোমার মামা চাচাদের কথা ভেবো। যা করতে পারবে না তার আশা কাউকে দিও না, দেখিও না। তুমি আমার আশা ভঙ্গ করেছো, তাতে বেশি দিন কষ্ট ভোগ করতে হয়নি আমাকে।
তেমন কিছুই হয়নি, কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছিলে। তাই এখন কাউকে সহজে বিশ্বাস করে উঠতে পারি না আমি। মিথ্যে মিথ্যে স্বপ্ন দেখানো কত সহজ, তাই না? যদি হ্যাঁ আমার মতো বোকা হাদা, তুমি ভালো থেকো। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। আর রিকশায় উঠে পড়ল তিথি। তার কিছুক্ষণের মধ্যে অঝোর ধারায় বৃষ্টি। সারা রাস্তাভর সে ভেবে কুল পেল না কেন সে ভালো নেই। তাকে কেউ একজন ছেড়ে গিয়েছে। সে কালো, বেটে, খাটো, তাতে কি? তার তো সব আছে। ভিজে ভিজে বাড়ি ফিরতে দেখে মালেকা বেগম বকেছেন তিথিকে। তিথি বোরকা খুলে ভেজা সালোয়ার কামিজ নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে রইল আনমনে। মালেকা বেগম বললেন, কাপড় পাল্টা বলছি তিথি, জ্বরটর হলে আমি কিছু করতে পারবো না। একটা কানাকড়ি নেই আমার কাছে। তিথি মায়ের দিকে ফিরে চাইল। মালেকা বেগম তার হাত থেকে বোরকাটা নেওয়ার সময় তিথি ওনার হাতটা ধরল। মালেকা বেগম বললেন, পায়ের আঙুলের জন্য ডাক্তার ঔষধ দিচ্ছে। তিথি মাথা দুলিয়ে আবদার করে বলল, আমাকে একটু জড়িয়ে ধরো আম্মা। মালেকা বেগম হকচকিয়ে গেলেন। মেয়েকে বুকে জড়িয়ে ধরতেই তিথি কেঁদে উঠে বলল, শুধু আমি ভালো নেই আম্মা, সবাই ভালো আছে। বেইমানটা কত সুখে সংসার করছে বউ বাচ্চা নিয়ে, আর আমার কাছে আমার বাচ্চাটা অবধি নেই। কিচ্ছু নেই, আমার কেউ নেই। ডোডোর কান্না আজ একটুর জন্য থামেনি। থামছে তো কিছুক্ষণ পর পর আবার কাঁদছে। তাহেরা বেগম সহ নাকানি চুবানি খেয়েছেন তাকে সামলাতে গিয়ে। শায়লার হাতে কোনো কাজ উঠেনি। তাহেরা বেগম না থাকলে দুপুরে সবাইকে না খেয়ে থাকতে হতো। ঘুমাচ্ছেও না। যতক্ষণ কোলে নিয়ে বাইরে হাঁটছে ততক্ষণ শান্ত। ঘরে প্রবেশ করা মাত্রই কান্না শুরু। আজলানের কাছে খবর পৌঁছানো হয়েছে, কিন্তু তার কাজে এত চাপ সে বাড়ি ফিরেছে প্রায় রাত 9:30টায়। তাদের একটা মিশন চলছে এখন, অস্ত্র পাচারকারীদের চক্রান্তের বিরুদ্ধে। চাইলেও ডোডোর কথা সে ভাবতে পারছে না। বাড়ি ফিরে দেখতে পেল ডোডো কাঁদছে, তাও মেঝেতে বসে। তাকে দেখা মাত্রই হামাগুড়ি দিয়ে ছুটে এলো। আজলান কোলে তুলে দু গালে আদর করতেই ডোডো আরও চেঁচিয়ে কাঁদতে লাগলো। শায়লা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, সরি স্যার, আজ সারা দিন এভাবে কেঁদেছে। আমি একটু ওয়াশরুমে যাব, তারও সুযোগ পাইনি। আন্টি কোথায়? রান্না শেষ করে উনি এশার নামাজ পড়েছেন। রান্না বান্না আজ উনিই করেছেন। বাবু আজ এতটা জ্বালিয়েছে যে আমি রান্নার কাজে পুরোপুরি মনোযোগ দিতে পারিনি। আজলান বলল, তাই বলে মেঝেতে বসিয়ে রাখবেন? মেঝে ঠান্ডা সেটা আপনার মাথায় নেই? ওর ঠান্ডা লেগেছে এমনিতেই। শায়লা চোখ নামিয়ে রেখে বলল, সরি স্যার। সবসময় সরিতে কাজ হয় না, যান আপনি এখন। শায়লা বেরিয়ে গেল চুপচাপ। আজলান ডোডোকে আদর করলো, তারপর কাপড় চোপড় পাল্টে দিয়ে নতুন কাপড় পরালো। তার ছোট্ট গাড়িটাতে বসিয়ে দিয়ে বলল, বাবা গোসল করবে, কাঁদবে না, ঠিক আছে? ডোডো ড্যাব ড্যাব করে চেয়ে রইল। আজলান ইউনিফর্ম চেঞ্জ করে ওয়াশরুমে ঢুকতেই ডোডো চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান দরজা খোলা রেখে বলল, বাবা আছি এখানে, কোথাও যাচ্ছি না। আর ডোডো তার দু হাতে ছোট্ট ফিডারটা ধরে চুপ চুপ করে খেতে খেতে বলল, আম্মা। আজলান তাকে দেখিয়ে দেখিয়ে গায়ে সাবান লাগালো। কথা বলতে বলতে গোসল সেরে নিল। তারপর গোসল সেরে ছেলেকে নিয়ে নিচে এসে খেতে বসতেই তাহেরা বেগম বললেন, এখন শান্ত হয়ে আছে। সারাদিন কেঁদেছে আজ, একটুও থামেনি। এতটুকুন বাচ্চাকে কি মা ছাড়া সহজে রাখা যায়? সারাক্ষণ ম্যামে করেই যাচ্ছে। মা চিনে ফেলেছে ও। আজলান খেতে লাগলো। ডোডোকেও একটু একটু খাওয়ালো। খেতে খেতে ভাবলো ডোডো আজ সবাইকে জ্বালিয়ে মেরেছে, তাই ওরাও নিশ্চয় একবার হলেও ধমক টমক দিয়েছে। শায়লা মাছের বাটি দিয়ে টেবিলের উপর রাখতেই শব্দ হলো কিঞ্চিত। যদিও বাসনকোসনের শব্দ হওয়া বারণ, সেই শব্দ শুনে ডোডো চোখ তুলতে শায়লাকে দেখল। দেখা মাত্রই সে হাউমাউ করে কেঁদে উঠে আজলানকে জাপটে ধরে রাখল। শায়লা ভরকে গেল।
আজ সকাল 10টার দিকে আম্মাম আম্মাম ডেকে তার বুক খামচাচ্ছিল বাচ্চাটা। ভীষণ জোরে একটা ধমক দিয়েছিল সে। সেই থেকে কান্না শুরু করেছে আর থামেনি। ভাগ্যিস তাহেরা বেগম দেখেনি। আজলান ভ্রুকুচকে একবার শায়লাকে একবার ডোডোকে দেখে নিল। শায়লা হাত বাড়িয়ে বলল,